কঠিন অ্যাকশনে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বকে চমক দেখিয়ে অবাক করে দিলেন তিনি। ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। যে কোনো সময় ভারতকে ইতিহাসের ভয়ঙ্কর হামলার ঘোষণা দিয়েছে পাকিস্তান ও রাশিয়া। কঠিন বিপদের মুখে ভারত সরকার। বিশ্লেষকরা বলছে শেখ হাসিনার মতো পালিয়ে দেশ ছাড়বেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ হলো 303 বুলেটের মতো, ছোট ছিদ্র করে ঢুকবে, বড় ছিদ্র করে বের হবে। बांग्लादेश कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजल करम से। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে কোথায় জানেন? সিনেমার পর্দায়। বাস্তবে কোনোদিন কিছু করতে পারে। উত্তেজনার মধ্যে হঠাৎ একটি সুখবর এলো। সুখবরটা হচ্ছে এরকম, দর্শক খুবই ভালো এবং একটা সুসংবাদ নিয়ে এসেছি। মন ভালো হয়ে যাবে যারা পুতিন কাকার ফ্যান ফলোয়ার আছেন, কারণ বাংলাদেশের চেহারা বদলে যাবে। আমাদের এই কাজগুলোতে সহযোগিতা করার জন্য অলরেডি টিম মাঠে আছে, আগামী 2-1 দিনের মধ্যেই কাজ শুরু করে দেবে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু চরম ভাবে অ্যাকশনে চলে গিয়েছে। এবার কিন্তু ভারতের আর রক্ষা হচ্ছে না। সেই সাথে কিন্তু আওয়ামী লীগ সারা জীবনের জন্য তাদের ভুলটা যে করেছে সেটা বুঝতে পারবে এখন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এমন ভাবে অ্যাকশনে গেছে, পুরো বিশ্ব নড়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে প্রমাণ এবং বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আর বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম লাইভ নিউজ পেতে পছন্দ করেন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। জাতি একজন মরলে এখন 40 জন দাঁড়িয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাতির উদ্দেশ্যে কথা বলেছেন। আজ জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন, যে আজকের সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করে তিনি যা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা সেই সতেজ জাতি। যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো 4 জন দাঁড়িয়ে যা, এখন 4 জন না 40 জন দাঁড়িয়ে যাবে। আমরা দেখেছিলাম একটা ভিডিও, যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, পুলিশের আইজিপি কে দেখাচ্ছে, স্যার একজন মারা গেলে তো পালিয়ে যায় না, আরো 4 জন দাঁড়িয়ে যা। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন 4 জন নয়, এখন 40 জন দাঁড়িয়ে যাবে। আমাদের ভিতরে সেই ঐক্যবদ্ধতা এসে গিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আগস্টে 5 তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, সেই ঐক্যের কোথাও কোনো ফাটল ধরে নাই। আজকে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে উনি বুঝতে পেরেছেন, ঐক্যের ভিতরে বাংলাদেশের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য আছে, একসাথে আছে, এতে কোনো ফাটল ধরে নাই। আমরা কোনো দুর্বল থেকে এখানে আসি নাই, আমরা কোনো দুর্বলতা থেকে এখানে আসি নাই। স্বৈরাচার সরকারকে বিদায় দিয়ে আমরা 5ই আগস্ট থেকে যাত্রা করেছিলাম। সেই জাতি এখনো সজাগ আছে এবং মজবুত আছে। সেই মজবুত জিনিসটা জনগণের কাছে তুলে ধরতে হবে, তারা যেন মনে করে না যে এটা বুঝি ঠান্ডা হয়ে গেছে। তিনি বলেন, ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ জাতি। যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো 4 জন দাঁড়িয়ে যা, এখন 4 জন না 40 জন দাঁড়িয়ে যাবে। সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। এটা সবার মনে জাগিয়ে দেওয়া আছে। এই জয় ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তি নাই। যে ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছু করুক, এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই, আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো মুছে যায় নাই। ডায়ালগ করছে, আমাদের বুকেও এগুলো টকবক করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরবো। পাকিস্তানকে ফেসিবাদ আওয়ামী লীগ ভারতের দোষর বিভিন্ন সময় গালি দেয়। সেই পাকিস্তানি গতকালকে বলেছে বাংলাদেশের উপর একটা ফুলে আচর করবে, আমরা বাংলাদেশকে অস্ত্র বোমা সবকিছু দিয়ে সহযোগিতা করবো। সেই পাকিস্তানের সাথে 65 সালে কিন্তু ভারত হেরে গেছিল। 47 আপনারা দেখবেন যে হিন্দু মুসলিম এই একটা ধর্ম সম্প্রীতির কারণে ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে গেছিল। তখন আমরা পুরো পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিলাম। তো সেই জায়গা থেকে আজকে আমরা দেখছি যে পাকিস্তান এতদিন আমাদের শত্রু ছিল, যে পাকিস্তান আমাদেরকে অস্ত্র বোমা দিয়ে সহযোগিতা করতে চাচ্ছে। আমরা ভারতকে স্পষ্ট ভাষা বলতেছি, ভারত বারবার বলে আমরা বাংলাদেশের চট্টগ্রাম, আমরা বাংলাদেশের নোয়াখালী, কুমিল্লা, বিভিন্ন অঞ্চলের জেলাগুলো আমরা নিয়ে যাবো। আমরা ভারতকে বলতে চাই, তোমরা তো 1 দশক ধরে এই গল্প শোনাচ্ছ। আরো 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিল যে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে পুরা ভারতবর্ষ এবং উপমহাদেশের অধিকাংশ জায়গায় মুসলমানদের দখলে আসবে। সেই জায়গা থেকে আমরা গাজওয়াতুল হিন্দের জন্য পাকিস্তানের সহযোগিতা শুধু পাবো না, বিভিন্ন মুসলিম দেশের সহযোগিতা পাবো। ইহুদি খ্রিস্টান কান্ট্রি যারা আছে, রাশিয়া, আপনার চায়না, তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করে। আপনারা দেখেন ভারতের কিন্তু চারপাশে কোনো বন্ধু নাই। ভারত যদি ভুলবশত আমাদের উপর একটা ফুলের টাচ করে জাস্ট আমাদের উপর একটু ছোট্ট আক্রমণ করবে, নেপাল, শ্রীলঙ্কা, চায়না, বাংলাদেশ 4 থেকে যখন ভারতের উপর আক্রমণ হবে, তখন ভারত কি পালাতে পারবে? বরং আমি তো দেখতে পাচ্ছি আর 10 বছরের ভিতরে বাংলাদেশের নাম আপনার ভারতের সমুদ্রে থাকবে। অর্থাৎ ভারতের মানুষ বলবে যে আমরা বাংলাদেশের নাগরিক। সেই দিন আমরা দেখতে পাচ্ছি, সেই ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ ভারতকে নিয়ে নেবে, ভারত আমাদেরকে কি নেবে নিয়ে? ভারতের সেই সেনাবাহিনী আছে নাকি? ভারতের পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধ লাগে, পাকিস্তানের রিটায়ার্ড আর্মিরা পর্যন্ত আপনার যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। আর ভারতের রানিং কর্মকর্তারা বলে আমাদের পেট ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন সুতা দিয়ে তারা আপনার ছুটি নিয়ে থাকে। সেই জায়গা থেকে আমরা আমি এখানে থেকে ভবিষ্যৎ বলছি যে ভবিষ্যতে বাংলাদেশ ভারতকে নিয়ে নেবে, ভারত আমাদের বাংলাদেশ কি নেবে এই সাহস ভারতের নাই। ভারতের কিছু কুকুর আছে মূর্খ, বিজেপি যারা মোদির চামচামি করে, এরা দেখি যে কিছু টেম্পু নিয়ে বাংলাদেশ অবরোধের দিকে আসে। আরে ভাই আয় তোরা
রায় আমরা 1,500 রাইফেল নিয়ে দাঁড়ায় আসছিলাম, বুঝছস? আইলে ফাঁকা আওয়াজ দিতাম, যে কটা ঢুকতি একটা ওর মায়ের বুকে ফিরে যেতে পারতি না। যদি ভারতের সাহস থাকে তাহলে ওরা কি করে ওদের দেশে আমাদের আপনার যে কনসুলেট জেনারেল আছে সেখানে ওরা হামলা করতেছে, ওরা আমাদের দেশের পতাকাকে অবমাননা করতেছে। বাংলাদেশের পতাকা সম্বন্ধে ধারণা আছে তোমাদের? তোমরা বাংলাদেশের পতাকা বহির্বিশ্বে যেভাবে সম্মান পায়, বাংলাদেশের পতাকা দেখলে বহির্বিশ্ব থেকে বলে এখানে কোরআনে হাফেজরা আছে, এখানে ভালো ডক্টর ইউনূসের মতো সম্মানিত ব্যক্তি আছে। আর ভারতের পতাকা যদি বহির্বিশ্বে দেখে তাহলে কানাডা তো তাদের জঙ্গি সংগঠন হিসাবে, জঙ্গি দেশ, টেররিস্ট দেশ হিসাবে স্বীকৃতি দিয়ে দিছে। কানাডা কিন্তু কোনো ভারতীয় ভিসা পায় না এবং ভারতের এম্বাসি উঠে নিছে, আপনারা হয়তো অনেকে জানেন না। সেই জায়গা থেকে আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের সাথে ভাই লাগতে আইসো না, আমরা তোমাকে যেই জিনিস দিছি ভাই শেখ হাসিনাকে দিয়ে দিছি, আমাদের সবচেয়ে বড় সম্পদ, তোমরা আর কি চাও? তো আমাদের সাথে লাগতে আইসো না। আমরা বাঙালিরা যে কি জিনিস পুরো 71 পাকিস্তানি বুঝা গেছে ভাই। এরপরে দেখো না আর আমাদের সাথে এখন বন্ধুত্ব করে, শত্রুমি করে না। তো আমাদের সাথে লাগতে আইসো না। ভারতটা একবার বিভক্ত করে দিছি, ভারতের ভিতরে একটা রাজ্য কিন্তু আমরা তৈরি করে দিব। বিহার, 7 স্টার যেসব ত্রিপুরা, যেসব রাজ্য আছে প্রত্যেকটা রাজ্য কিন্তু আমাদের দাবিদার, আমাদের বাংলাদেশের। এগুলো যদি আমরা হাত দেই এবং সেখানে যারা বাঙালিরা আছে ত্রিপুরা এবং 7 স্টার বিহারের, ঠিক আছে, আসামের, তারাও কিন্তু বলছে আমরা বাংলাদেশের সাথে মিলিত হবো। তো দুই দেশের জনগণ যখন মিলিত হবে, তোমাদের 7 স্টার যদি আমরা নিয়ে নেই তাহলে তোমাদের ভারতের অংশও থাকবে না। তোমাদের মূল অংশ বিভিন্ন বাণিজ্যিক এই 7 স্টার থেকে, আলু, পটল এবং বিভিন্ন শাকসবজি, ফলমূলাদি যা আছে এগুলো বেশিরভাগ 7 স্টার থেকে আসে, অন্য দিল্লি বা অন্য রাষ্ট্র থেকে এগুলো আসে না। তো আমাদের সাথে লাগতে আসলে তোমরাই বিপদে পড়বা। খুব জোরে সোরে জাতীয় সরকারের গুঞ্জন শোনা যাচ্ছে যে সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সরকার গঠিত হতে যাচ্ছে এবং সেই সরকার 2 বছরের জন্য থাকবে। কিন্তু আসলে কোন ফর্মুলায় এই জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে? আমি নিজেও আগে বলেছি যে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা বর্তমান বাস্তবতা অবশ্যই প্রয়োজন, দেশি বিদেশি ষড়যন্ত্রের যে বিষয়গুলো সেগুলোকে প্রতিরোধ করতে গেলে বা মোকাবিলা করতে গেলে। কিন্তু নানানমুখী চ্যালেঞ্জের জায়গা থেকে বিএনপি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা সবার সঙ্গে বসার চেষ্টা করেছেন, তিনি ছাত্রদের সঙ্গে বসেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেন বুধবার। সেই জায়গা থেকে আবারও নতুন করে একটা জাতীয় সরকারের গুঞ্জন শুরু হয়েছে এবং প্রকাশ্যে অনেকে বলছেন যে কোন কোন ফর্মুলায় এই জাতীয় সরকার গঠিত হতে পারে। এখন যে প্রক্রিয়ায় জাতীয় সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে তা কি আসলে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে ইতিবাচক দিক থেকে? অথবা যে ফর্মুলায় জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে বা যে মেয়াদের জন্য আমি হতে যাচ্ছে ঠিক কিভাবে বলা ঠিক নয়, বারবার সেটা চলে আসছে, জাতীয় সরকার গঠনের সম্ভাবনার কথা যারা বলছেন, সেই জায়গায় কি বিএনপি যাবে? আমি এই জায়গাটা একটু বলার আগে সরকারের আইন উপদেষ্টা তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা যে সংলাপ জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে, সেই সংলাপ বা বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সবাই মিলে একটি সমাবেশ করা, সবাই মিলে একটি পলিটিক্যাল কাউন্সিল করা, নিরাপত্তা কাউন্সিল করা সহ বিভিন্ন প্রস্তাব এসেছে। অর্থাৎ পলিটিক্যাল কাউন্সিল কিংবা নিরাপত্তা কাউন্সিল আর একটু সহজভাবে বললে জাতীয় সরকার গঠনের প্রস্তাবও সেখানে গেছে। এখন কেন এই বিষয়টি গুরুত্ব দিচ্ছি? আমরা জানি যে বর্তমান সরকারের উপরে জামাত ইসলামী সহ আরো কয়েকটি রাজনৈতিক শক্তি বা অন্য বিশেষ কোনো শক্তির এক ধরনের প্রচন্ড প্রভাব রয়েছে, এটা এখন ওপেন সিক্রেট। তাহলে জামাতের আমিরের বক্তব্যটা তো আমরা অবশ্যই খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। জামাতের আমির কি বলেছেন? এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বসলেন, তারপর সাংবাদিকদের বলেছেন যে অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করবো, আমরা কারো ফাঁদে পা দেবো না, কারো কাছে মাথা নত করবো না, আবার সীমা লঙ্ঘন করবো না। 2-1 দিনের মধ্যে সুখবর পাবেন আশা করি। কি এমন সুখবর বাংলাদেশের চরম বাস্তবতায় অপেক্ষা করছে আমাদের জন্য, তার কিছুটা ইঙ্গিত কি আমরা গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুর বক্তব্য থেকে পেতে পারি? নূর কি বলছেন? সাংবাদিকদের বলেছেন যে আমরা মনে করি সামনে আর নতুন চ্যালেঞ্জ আসবে, এগুলো মোকাবেলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর অংশীদারদের নিয়ে আগামী 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। একটু খেয়াল করেন কথাবার্তাগুলো। তিনি বলছেন যে আগামী 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। একই সঙ্গে ঐক্যবদ্ধতার প্রতিফলন হিসেবে জাতীয় পতাকা অথবা শান্তির পতাকা নিয়ে কর্মসূচি পালন করা, এগুলো খোঁজা প্রোগ্রাম করতেই পারে। আমরা কি মেসেজ পাচ্ছি? মেসেজটা ব্যাখ্যা করার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলছেন? তিনি বলছেন স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায় তাদের প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তারা জাতীয় সরকারের কথা বলছে না। এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন আরেকটু ধৈর্য ধরুন, সরকারকে আরেকটু সময় দিন, শান্ত থাকুন, পরিস্থিতির উপর সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখুন। প্রথম কথা হচ্ছে বিএনপির বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট যে জাতীয় সরকারে বিএনপি যাবে না। কেন? জামাত অথবা গণ অধিকার পরিষদের নুরুল হক নুর যে প্রস্তাব দিয়েছেন যে 2 বছরের জন্য জাতীয় সরকার, এবং সেটি হলে তো অবশ্যই একটা মোটামুটি একটা সার্টেন পিরিয়ড নিয়ে এই ধরনের সরকার গঠিত হবে। সেক্ষেত্রে বিএনপিকে সেই সময় দিবে? চোখ বন্ধ করে বলে দেওয়া যায় বিএনপি সেই সময় দিবে না। এখন একটা জাতীয় সরকার গঠন হবে, তারা আবার কি করবে, তারা আবার কতদিন সময় নেবে নির্বাচন টাইম ফ্রেম ঘোষণার জন্য, নির্বাচন রূপরেখার ঘোষণার যে দাবি সেটি তো ক্রমান্বয়ে বিএনপির পক্ষ থেকে ভাবে উপস্থাপন করা হচ্ছে। আমার মনে হয় না বিএনপি জাতীয় সরকারে যাবে। এবং নুরুল হক নুর যে কথাগুলো বলেছেন 6 মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করা, খুবই অ্যালার্মিং একটি বক্তব্য দিয়েছেন নুরুল হক নুর। এটি কোনো অবস্থাতেই অন্য কোনো রাজনৈতিক দল সম্ভবত মেনে নেবে না। দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের একটি টান উত্তেজনার মধ্যে হঠাৎ একটি সুখবর এলো। সুখবরটা হচ্ছে এরকম, বাংলাদেশিদের অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিল কলকাতার হাসপাতাল। আসলে বাস্তবতা হলো এই যে বাংলাদেশি রোগী, বাংলাদেশি কাস্টমার, ব্যবসায়ী ছাড়া কলকাতার বাজার অর্ধেক নাই। অর্ধেক আমার কম বলা হলো, অনেকে বলছেন যে 80% নির্ভর করে বাংলাদেশি জনগণের উপর। তারা যে পরিমাণ কেনাকাটা করে, তারা যে পরিমাণ চিকিৎসা নিতে আসে,
তারা যদি আসা বন্ধ করে, কলকাতার হাসপাতাল, কলকাতার মার্কেট, দোকানপাট, ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হবে। সেই খতিয়ানগুলো নিশ্চয়ই আপনারা করোনার সময় দেখেছিলেন যে হাহাকার, নিউ মার্কেট সহ তার সংলগ্ন এলাকাগুলো একেবারেই রীতিমতো আকার, বহু দোকানপাট বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল, অনেক হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। সেই কলকাতা, ত্রিপুরা কিছু ঘটনা বলি এবং খুবই অস্বস্তিকর, এবং তাদের ঘোষণা, তাদের আচরণ এবং সম্পর্কে যে টানাপোড়েন, তাতে এটা কোথায় যে গড়াবে তা নিয়ে যখন উদ্বেগ উৎকণ্ঠা ছিল, ঠিক তখন একটা সুখবর এলো কলকাতা থেকে। সেখানে বলা হচ্ছে বয়কট নয়, বরং অতিথি হিসাবে বাংলাদেশি নাগরিকদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবায় 10% ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার রীতিমতো সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের হাসপাতাল সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার। বাংলাদেশি রোগী বয়কট প্রসঙ্গে তারা বলেন, চিকিৎসা পরিষেবার জন্য যেসব রোগী ভারতে আসছেন তাদের কেন চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না? মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এবং চিকিৎসক হিসেবে কর্তব্য রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত, আর তাদের হাসপাতালে যে 2% কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে 10% মানবিক ছাড় দিচ্ছে তারা। আপাতত নির্দিষ্ট কোনো সময়সীমার জন্য নয়, বরং অনির্দিষ্টকালের জন্য এই ছাড় ঘোষণা করা হয়েছে বাংলাদেশি রোগীদের জন্য। নিঃসন্দেহে এটি প্রত্যাশিত, কেননা এখানে বলাই হচ্ছে প্রতিবেশী সম্পর্কটা এমন, কেউ কারোর ছাড়া চলতে পারে না। বাংলাদেশকে যেমন লাগবে ভারতের, ভারতকে লাগবে বাংলাদেশের, আমদানি রপ্তানি অনেক কিছুতেই। এখানে বাংলাদেশ, ভারত বড় দেশ বলে বাংলাদেশকে উপেক্ষা করা হবে, বাংলাদেশের কোনো গুরুত্ব নেই, তাই যদি না হতো তাহলে 15 বছর ধরে শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনকে কেন চোখ বুঝে সমর্থন করলো ভারত? করেছে এই কারণে তারা বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছে। তার মানে ভারতের একটি দরকার আছে। 7 সিস্টার্স এর জন্য যে সংযোগ, সেই সংযোগের একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে কোনোভাবে হেলাফেলা করা যাবে না, এটা পরিষ্কার। এটা উপলব্ধি করতে পেরেছে যারা ভারতের সুশীল সমাজ, যারা বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, তারা কিন্তু ঠিক বুঝতে পেরেছে এবং সেই কারণে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, बांग्लादेश 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 इसके अलावा आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजल करम से। পাকিস্তানকে এই ফেসিবাদ আওয়ামী লীগ ভারতের দোসর বিভিন্ন সময় গালি দেয়। সেই পাকিস্তানি গতকালকে বলেছে বাংলাদেশের উপর একটা ফুলের আঁচড় পড়বে, আমরা বাংলাদেশকে অস্ত্র বোমা সবকিছু দিয়ে সহযোগিতা করব। সেই পাকিস্তানের সাথে 65 সালে কিন্তু ভারত হেরে গেছিল। 47-এ আপনারা দেখবেন যে হিন্দু মুসলিম এই একটা ধর্ম সম্প্রীতির কারণে ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে গেছিল। তখন আমরা পুরো পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিলাম। তো সেই জায়গাটা থেকে আজকে আমরা দেখছি যে যেই পাকিস্তান এতদিন আমাদের শত্রু ছিল, সেই পাকিস্তান আমাদেরকে অস্ত্র বোমা দিয়ে সহযোগিতা করতে চাচ্ছে। আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত বারবার বলে আমরা বাংলাদেশের চট্টগ্রাম, আমরা বাংলাদেশের নোয়াখালী, কুমিল্লা, বিভিন্ন অঞ্চলের জেলাগুলো আমরা নিয়ে যাব। আমরা ভারতকে বলতে চাই, তোমরা তো 1 দশক ধরে এই গল্প শোনাচ্ছ। আরো 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিল যে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে পুরা ভারতবর্ষ এবং উপমহাদেশের অধিকাংশ জায়গা মুসলমানদের দখলে আসবে। সেই জায়গাটা থেকে আমরা গাজওয়াতুল হিন্দের জন্য পাকিস্তানের সহযোগিতা শুধু পাবো না, বিভিন্ন মুসলিম দেশের সহযোগিতা পাবো। ইহুদি খ্রিস্টান কান্ট্রি যারা আছে, রাশিয়া, আপনার চায়না, তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করে। আপনারা দেখেন ভারতের কিন্তু চারপাশে কোনো বন্ধু নাই। ভারত যদি ভুলবশত আমাদের উপর একটা ফুলের টাচ করে জাস্ট আমাদের উপর একটু ছোট্ট আক্রমণ করবে, নেপাল, শ্রীলঙ্কা, চায়না, বাংলাদেশ 4 থেকে যখন ভারতের উপর আক্রমণ হবে তখন ভারত কি পালাতে পারবে? বরং আমি তো দেখতে পাচ্ছি আর 10 বছরের ভিতরে বাংলাদেশের নাম আপনার ভারতের সমুদ্রে থাকবে, অর্থাৎ ভারতের মানুষ বলবে যে আমরা বাংলাদেশের নাগরিক। সেই দিন আমরা দেখতে পাচ্ছি, সেই ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ ভারতকে নিয়ে নেবে, ভারত আমাদেরকে কি নিবে না? ভারতের সেই সেনাবাহিনী আছে নাকি? ভারতের পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধ লাগে, পাকিস্তানের রিটায়ার্ড আর্মিরা পর্যন্ত আপনার যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। আর ভারতের রানিং কর্মকর্তারা বলে আমাদের পেট ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন সুতা দিয়ে তারা আপনার ছুটি নিয়ে থাকে। সেই জায়গাটা থেকে আমরা ভবিষ্যৎ, আমি এখানে থেকে ভবিষ্যৎ বলছি যে ভবিষ্যতে বাংলাদেশ ভারতকে নিয়ে নেবে, ভারত আমাদের বাংলাদেশ কি নেবে এই সাহস ভারতের নাই। ভারতের কিছু কুকুর আছে মূর্খ, বিজেপি যারা মোদির চামচামি করে, এরা দেখি যে কিছু টেম্পু নিয়ে বাংলাদেশ অবরোধের দিকে আসে। আরে ভাই আয় তোরা আয়, আমরা 1,500 রাইফেল নিয়ে দাঁড়ায় আসছিলাম, বুঝছস? আইলে ফাঁকা আওয়াজ দিতাম, যে কটা ঢুকতি একটা ওর মায়ের বুকে ফিরে যেতে পারতি না। যদি ভারতের সাহস থাকে তাহলে ওরা কি করে ওদের দেশে আমাদের আপনার যে কনসুলেট জেনারেল আছে সেখানে ওরা হামলা করতেছে, ওরা আমাদের দেশের পতাকাকে অবমাননা করতেছে। বাংলাদেশের পতাকা সম্বন্ধে ধারণা আছে তোমাদের? তোমরা বাংলাদেশের পতাকা বহির্বিশ্বে যেভাবে সম্মান পায়, বাংলাদেশের পতাকা দেখলে বহির্বিশ্ব থেকে বলে এখানে কোরআনে হাফেজরা আছে। ভারতের সাথে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে সরকার রাইটলি জাতীয় ঐক্যমত বা ঐক্য দেখানোর চেষ্টা করছে, সেটা ঠিক আছে, কিন্তু আমি বরং দেখবো যে সরকারের কারণে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় বিভেদের চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ছাত্রদের মধ্যে। এবং সরকারের দিক থেকে এই ভুলটা খুব বড় হয়েছে এবং সরকারের ভবিষ্যতে উচিত হবে এটা নিয়ে কাজ করা। আসবো সেই জায়গায়, তার আগে আমরা ঐক্য নিয়ে যা হচ্ছে, সরকার ছাত্র সংগঠনগুলোর সাথে বসার চেষ্টা করেছে এবং এইগুলো কারা সেটাই সংকট তৈরি করেছে। আর এছাড়াও রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল গিয়েছিল, অবশ্যই শেখ হাসিনা, তার দল এবং তার সাথে যারা এলাই ছিল বাংলাদেশকে ধ্বংস করার পথে 14 দলীয় জোট জাতীয় পার্টি বাদ দিয়ে বাকি সব দলকে
একত্রে প্রধান উপদেষ্টা বসেছেন। এটা একটা চমৎকার পদক্ষেপ ছিল। যে ছবিটা আমাদের সামনে এসছে, এরকম একটা ছবি আমরা দেখতে চাই ভবিষ্যতের বাংলাদেশেও। যখনই আমাদের সংকট হবে, বিশেষ করে বহির কোনো শত্রু, ভারতকে আমরা শত্রু না বলি, কিন্তু অন্তত এই মুহূর্তে তারা শত্রুর মতো আচরণ করছে, বহিঃশত্রুর কোনো আক্রমণের মুখে আমরা যেন এভাবে এক হয়ে যেতে পারি। তার পরের দিন ধর্মগুরুদের সাথে বসেছেন, বিভিন্ন ধর্মের মানুষদের সাথে, সেটা একটা সম্প্রীতি চমৎকার চিহ্ন ছিল। কিন্তু ছাত্রদের সাথে বৈঠকটা নিয়ে একটা মেজর সমস্যা হচ্ছে। আমি একটা খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। গতকাল ছাত্রদল একটা সর্বদলীয় বৈঠক ডেকেছে। সেখানে দুটো গ্রুপকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরকে ডাকা হয়নি। এটা নিয়ে অনেক আলোচনা চলছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন না সেটার একটা প্রশ্ন আছে। যাই হোক, এই বৈঠকের পরে নানা ইস্যুতে তারা কথা বলেছেন। এখানে ছাত্রদল, ছাত্র ফেডারেশন, 8 বাম সংগঠনের মোর্চা, গণতান্ত্রিক ছাত্র জোট সহ 28টা ছাত্র সংগঠন, এর মধ্যে অনেক ইসলামী দলের সংগঠন ছিল। সো ডান বাম মধ্য সবাই একত্রে একটা ভালো মিটিং হয়েছে, কিন্তু এখানে ডাকা হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও। কেন? মঙ্গলবার, কারণটা এখানে লেখা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির 20 জনের একটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এর পরদিন অর্থাৎ বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সংগঠনগুলোকে বৈঠকে ডাকে। শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে সেই বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ে না ডাকায় সেই বৈঠকে ছাত্রদল, ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র জোট যায়নি। ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, বৈষম্য বিরোধীরা তাদের পর্যাপ্ত সুযোগ দিচ্ছে না, প্রয়োজন হলেই কেবল ডাকে, প্রয়োজন শেষে আর খোঁজ নেয় না। একটা জিনিস আমরা খেয়াল করি, প্রধান উপদেষ্টা যখন ছাত্র সংগঠনগুলোর সাথে বসছেন তখন শুধু নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেছে। ও প্রশ্ন হচ্ছে কেন? অত্যন্ত বড় ভুল করেছে। আমরা যদি এই প্রশ্ন করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি চেয়েছিল যে আর কেউ না যাক, শুধু তারাই যাবেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের অধিকার শুধু তাদের আছেন? যদি তারা সেটা চেয়েও থাকে, সরকার সেটা মানলো কেন? প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করলেন কেন? তাদের এই প্রস্তাব, তাদের এই চাওয়া, এর মাধ্যমে কি একটা বার্তা দেয়া হলো না যে অন্য ছাত্র সংগঠনগুলোকে সরকার রেকগনাইজ করছে না? অথচ এখানে কিন্তু সর্বদলীয় ছাত্র, মানে একটা ঐক্যমত্যের কথা ছিল। সব দল মিলে যে ছবি প্রধান উপদেষ্টা তুলেছেন, সব ছাত্র সংগঠনের নেতাদের সাথে একই রকম একটা ছবি কি আর অনেক গুরুত্বপূর্ণ হতে পারতো না? পারতো। সুতরাং ভুলটা ওখান থেকে শুরু হয়েছে। এবং এরপর যখন অন্য সব সংগঠনের, শুধু ছাত্রদল না, কেউ বলতে পারেন ছাত্রদল যাচ্ছে না, এর মধ্যে বাম ছাত্র সংগঠনগুলো, ছাত্র ফেডারেশন এবং যে 8টা বাম দল যারা আছেন, তাদের যে জোট আছে, তাদের জোটের যে সংগঠন সিপিবি সহ, বাসদ সহ, এরা এই জোটে আছে, তারাও কিন্তু যাননি। কারণ হলো তাদেরকেও ডাকা হয়নি। সুতরাং তারাও এখানে গেছেন এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেখানে তাদের ডাকে আবার তারা জানে। তার মানে সরকার এটাকে এভাবে প্রেজেন্ট করতে সম্ভবত চাইছে যে তারা রেকগনাইজ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, এবং তারপর তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বাকি সবাইকে নিয়ে বসা। অন্তত এভাবে এই জিনিসটার মানে দাঁড়ায়। অত্যন্ত বড় ভুল হয়ে গেছে, এটা অত্যন্ত বড় ভুল হয়ে গেছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি মনে করে এটা করে তারা বাংলাদেশে একটা ভালো ইমেজ তৈরি করতে পারবেন, দ্যাটস রং। আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন, কোনো সন্দেহ নাই, তারা ঝুঁকি নিয়েছেন। একই রকম ঝুঁকি অন্যান্য অনেক ছাত্র সংগঠনেরও নেতাকর্মীরা নিয়েছেন, এই আন্দোলনে সবাই ছিল। সুতরাং আবারও কিন্তু ক্রেডিট এককভাবে ক্লেইম করা এবং সেটা ছিনতাই করে অন্যদেরকে না দেওয়ার চেষ্টা আমি দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত অত্যন্ত বড় ভুল, অন্যায়ও বলতে পারি আমি, এটা অন্যায়ও হচ্ছে। কারণ ছাত্রদের মধ্যে এই বিভেদ এদেশের জনগণ বা যে মানুষরা অন্তত পলিটিক্যালি কনসিয়াস, জনগণ কথাটা বলাও ঠিক না, বহু জনগণের এগুলো নিয়ে মাথা ব্যথাই নাই। ও এখন টিসিবির ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়ে সময় কাটছে ঘন্টার পর ঘন্টা। কিন্তু আমরা যারা অন্তত পলিটিক্স নিয়ে কনসিয়াস আছি, দেশের ভবিষ্যৎ কি হবে সেসব নিয়ে কিছুটা ভাবছি, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে হাজির হয়েছে। আমি চাই সরকারের পক্ষ থেকে এই ব্যাপারটায় তারা দ্রুত কোনো ব্যবস্থা নেবেন এবং এই সংগঠনগুলোর মধ্যে দূরত্ব ঘটানোর জন্য তারা কাজ করবেন। কিন্তু যদি তারা এগুলো করতে থাকেন, তাহলে একটা বড় সংকট এসে সামনে হাজির হবে আরো। সেটা নিয়ে হয়তো আমরা সামনে আবার কথা বলবো। সেটা হচ্ছে, আমরা জানি নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে তারা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে। সবাই যে চলে যাবেন এগুলো মিলে গিয়ে তা না, নতুন প্ল্যাটফর্ম হবে সম্ভবত, সেখান থেকে নাগরিক কমিটি যাবেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও অনেকে সেখানে যেতে পারেন, বা নাগরিক কমিটি প্ল্যাটফর্মটাও রাজনৈতিক দল হিসেবে আসতে পারে। কিন্তু সরকার যখন এই আচরণগুলো করছে, তখন এগুলো একটা কিংস পার্টি তৈরির প্রচেষ্টা বলে মনে হবে। আমি আবারও বলছি, প্রধান উপদেষ্টা কি কারণে শুধুমাত্র তাদের সাথে বসেছেন, এই প্রশ্ন আসলে করতে হবে। এই প্রশ্ন যদি না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি, আমাদের রাজনৈতিক এনভায়রনমেন্ট সমস্যার মধ্যে পড়ে যাবে, এবং তখন এই ব্র্যান্ডিং হবে বা এই ঘটনাই এটা হিসাবে, এটার ভিত্তি হিসাবে কাজ করতে পারে যে একটা কিংস পার্টি হতে যাচ্ছে, এবং সেটার কারণেই সরকারের দিক থেকে এদেরকে এন্ডোর্স করা হচ্ছে। আমি আশা করি তারা, যারা রাজনৈতিক দল করতে চান, খুব চাই তারা একটা রাজনৈতিক দল করুক, তারা সফল হোক, কিন্তু এই ধরনের আচরণগুলো যখন সরকারকে তাদের সাথে ব্র্যান্ডেড করে দেবে, দিনের শেষে ভালো কিছু হবে না।
তাদের রাজনৈতিক যে পরিকল্পনা আছে, উদ্দেশ্য আছে, সেটা ভালো কিছু হয় না। তাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। এবং আমি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলছি, ইভেন সরকারও যদি কথার কথা যদি চাইতো যে শুধু তাদের সাথে বলবে, তাদেরই তো বলা উচিত ছিল আমরা সবাইকে নিয়ে একসাথে বসতে চাই, সবারই প্রধান উপদেষ্টার সাথে বসা এবং সলিডারিটি দেখানোর ইচ্ছে থাকবে, আগ্রহ থাকবে, কিন্তু সেটা হয়নি। আমি আশা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং বিশেষ করে সরকারের পক্ষ থেকে এই ভুলটা কাটিয়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।